রাষ্ট্রপুঞ্জ গঠনে 4 দফা প্রস্তাব, স্বৈরাচার ঠেকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার চান ডক্টর মাহমুদুর রহমান এবং ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা। এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে। সহ তিনি বলেছেন যে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার মতো, ফ্যাসিস্ট হাসিনার মতো কোন শাসকের উত্থান ঠেকাতে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রতি গুরুত্ব আরোপ করেছে। বিষয়টি ব্যাপক আলোচিত, সে বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। পাশাপাশি ভারত পাকিস্তানের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের উপর এর যে প্রভাব এবং সার্বিক যে বাংলাদেশের যে অবস্থা, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমি যেমনটি বলছিলাম, আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ডক্টর মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক সরোয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি মাহমুদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো। আপনি তো এখন টার্কিতে আছেন, আমি যতটুকু জানি আপনি টার্কির ইস্তাম্বুল তেজারত ইউনিভার্সিটিতে একটি কিনোট পেপার পড়েছেন আমাদের জুলাই বিপ্লবকে নিয়ে। সে বিষয়টি নিয়ে একটু সংক্ষেপে যদি বলেন, তারপর আমরা আপনার এই রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রস্তাবনাটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। আসলে এটা খুব ভালো হয়েছে যে ইস্তাম্বুলের একটা ইউনিভার্সিটি বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে একটা সেমিনারের আয়োজন করেছে এবং গত শনিবারে এটা ছিল, আজকে শনিবার, গত শনিবারে ছিল 2 দিন ব্যাপী, শনিবার এবং রোববার। এবং সেখানে 2 জন কিনোট স্পিকার ছিলেন, তার মধ্যে একজন আমি ছিলাম, আরেকজন ছিলেন ডক্টর ইয়াসিন আক্তাই। ডক্টর ইয়াসিন আক্তাই টার্কির একজন বড় একাডেমিক স্কলার এবং তিনি প্রেসিডেন্ট এরদোগানের উপদেষ্টা। তো আমরা আমাদের মতো করে জুলাই বিপ্লবকে ব্যাখ্যা করেছি সেখানে। এবং এছাড়া 2 দিন ব্যাপী অনুষ্ঠানে অনেকগুলো পেপার ছিল, বাংলাদেশের অনেকে এসেছিলেন, বাংলাদেশ থেকে আরো কিছু ভিসিরা যোগ দিয়েছিলেন, বেশ কিছু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসেছিলেন এবং এখানে যারা ছাত্র তারাও যোগদান করেছিল সেখানে। আর বাংলাদেশের যিনি অ্যাম্বাসেডর টার্কিতে, তিনি উপস্থিত ছিলেন। তো আমার কাছে ভালো লাগলো এই জন্য যে এই প্রথম বোধহয় একটা অন্য বিদেশে কোথাও বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে এ ধরনের একটা একাডেমিক সেমিনার হলো। তো আমি মনে করি যে এটা তুরস্কে হওয়াতে ভালো হয়েছে, মুসলিম কান্ট্রি, সেখানে বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে হলো। এবং আমি আশা করি যে এখন তুরস্কের দেখা দেখি অন্যান্য দেশেও হতে পারে, অন্যান্য ইউনিভার্সিটিতেও এটা হওয়া সম্ভব বলে আমি মনে করি। এবং এখানে আমরা জুলাই বিপ্লবের যে স্পিরিট ছিল, কেন এই বিপ্লব হলো, এবং এই বিপ্লব যে কেবল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও ছিল, এই বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে আমরা যে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করেছি, এই বিষয়গুলো আলোচিত হয়েছে। আমাদের খুব দুর্ভাগ্য যে ধরেন মাত্র 8 মাসের মধ্যে কিন্তু জুলাই বিপ্লবের ইতিহাস নিয়ে নানা রকমের টানা পড়ে, নানা রকমের বিকৃতি কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু মানে এই জুলাই বিপ্লব এত ইমিডিয়েট একটা ঘটনা, মানে 1 মাস পরেই আপনি বলবেন যে এখানে ছিল না, ও এখানে ছিল, এইটা করছে না, ওইটা করছে। তো এটা নিয়ে আসলে একটা মানে আমরা যদি একটা তথ্য প্রমাণ ভিত্তিক একটা দলিল দাঁড় করাতে পারতাম, এটা পৃথিবীর সব জায়গায় কিন্তু অনেক জায়গায় পারতেও হইতে পারতো যে বিপ্লব হিসেবে কিন্তু এটা আমরা নিতে পারতো আর কি। আমি যে পেপারটা দিয়েছি এটার শিরোনামটা এরকম ছিল, দ্য পলিটিক্যাল ফিলসফি অফ জুলাই রেভলিউশন। মানে আমি রাজনৈতিক দর্শনটা বলার চেষ্টা করেছি আর কি, আমার সাধ্য মতো। নিশ্চয়ই এটা নিয়ে আপনি আমাদের কপিটা পাঠাইলে আমরা হয়তো এটা নিয়ে পরে আরেকটা করতে পারি, যে জুলাই বিপ্লবের রাজনৈতিক দর্শন, যেটা আলোচনায় আসা দরকার। তো মাহমুদ ভাই, আপনি এই সপ্তাহ 2 আগে আপনার সঙ্গে আসলে সময় হচ্ছিল না আপনার, যে প্রস্তাবটা আপনি দিয়েছেন যে রাষ্ট্রপতি শাসিত সরকার, যে স্বৈরাচার ঠেকানোর জন্য, কিন্তু আমরা তো ধরেন দেখি যে রাষ্ট্রপতি শাসিত সরকারই স্বৈরাচারের উত্থান ঘটে নর্মালি পৃথিবীর বিভিন্ন দেশ বা বাংলাদেশেরও যে এক্সাম্পল। তো সেই জায়গাটায় রাষ্ট্রপতি শাসিত সরকারকে কেন আপনি গণতন্ত্রের জন্য নিরাপদ মনে করছেন? পাশাপাশি আপনি আরো কিছু সংস্কারের কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বা সেনাবাহিনী কেন্দ্রিক কিছু 4টি প্রস্তাব দিয়েছেন। তো এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনি, তারপর আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে যাব। আমি আপনার সমালোচনা থেকে শুরু করি। আপনি যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেই স্বৈরাচার উদ্ভব হয়, আপনার কথা আংশিক সত্য। এটা এক সময় হতো,
যেমন ধরুন 70-80 দশকে বা 60-এর দশকে আমরা দেখেছি ল্যাটিন আমেরিকা এবং তৃতীয় বিশ্বে সেনা অভ্যুত্থান হতে দেখেছি আমরা, এবং সেনা অভ্যুত্থানের মাধ্যমে একজন আসতেন এবং তারপরে তিনি রাজনীতি করতেন, রাজনীতি করার পরে তিনি প্রেসিডেন্ট হতেন, এবং এটা এক ধরনের স্বৈরাচার, যেটা আমাদের দেশে আমরা এরশাদের বেলায় দেখেছিলাম। জিয়াউর রহমান সাহেব এসেছিলেন সেনা অভ্যুত্থান, কিন্তু পার্থক্যটা হলো জিয়াউর রহমান সাহেবের সাথে এরশাদের যে জিয়াউর রহমান সাহেব কিন্তু সেনা অভ্যুত্থান করেন নাই। এই ইতিহাসগুলো আবার আমাদের একটু জানা দরকার, যে সেনা অভ্যুত্থান করেছিল সেনাবাহিনীর একটা একাংশ শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে, এবং তারপরে বাকশালের পতন হয় এবং শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে খন্দকার মুশতাক ক্ষমতায় এসেছিলেন, আমাদের এটা মনে স্মরণে রাখা দরকার। এবং তারপরে আরেকটি সেনা অভ্যুত্থান হয়েছিল, সেই সেনা অভ্যুত্থান করেছিল খালেদ মোশাররফ, এবং সেই সেনা অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। তো জিয়াউর রহমান যদিও সেনা প্রধান হিসেবে তিনি রাজনীতিতে এসেছিলেন, কিন্তু তিনি কিন্তু কখনো সেনা অভ্যুত্থান করেন নাই, এবং তিনি প্রকৃতপক্ষে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। এরশাদ যখন এসেছিল ক্ষমতায়, সে কিন্তু একটা নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান করে ক্ষমতায় এসেছিল, কারণ সাত্তার সাহেব সেনা অভ্যুত্থানের মাত্র 3 মাস আগে নির্বাচিত হয়েছিলেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা যে 1981 সালের নভেম্বরের নির্বাচনে সাত্তার সাহেব বিজয়ী হয়েছিলেন, জাস্টিস সাত্তার, এবং এরশাদ সেনা অভ্যুত্থান করেছিল মার্চ মাসে, 82 সালে মার্চে। তো এরপরে আমরা জানি যে বাংলাদেশে স্বৈরতন্ত্র হয়েছিল, এবং তারপরে গণবিপ্লবের মধ্যে 1990 সালের বিপ্লবের মধ্যে দিয়ে এরশাদের পতন ঘটে। তো আমি যেটা বলছিলাম আপনাকে, যে বিগত শতাব্দীতে এটা একটা ট্রেন্ড ছিল যে সেনাবাহিনী থেকে অভ্যুত্থান করে একটা স্বৈরতন্ত্র তৈরি করা, এবং আর একটা সমালোচনা আছে যে প্রেসিডেন্ট হলে পরে তাকে সরিয়ে অভ্যুত্থান করে সেনা অভ্যুত্থান করা সহজ। কিন্তু পৃথিবী পাল্টে গেছে, আমাদের মনে রাখতে হবে যে এখন পৃথিবী পাল্টে গেছে, এখন কিন্তু সেনা অভ্যুত্থানের সময় আর নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে আমরা যে রাষ্ট্রপতি শাসনের কথা আমার প্রস্তাবে আমি বলেছি ওই দিন রাওয়াতে, ওই ধরনের রাষ্ট্রপতি শাসিত কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত হয়নি। আমি কোন রাষ্ট্রপতি শাসিতের কথা বলেছি এটা একটু ব্যাখ্যা করা দরকার, এবং ভালো হয়েছে যে আপনি প্রশ্নটা উত্থাপন করেছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, কিংবা তুরস্কের মতো, কিংবা ফ্রান্সের মতো রাষ্ট্রপতি শাসিত সরকার বলেছি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমরা দেখি, ওখানে কি হয়, ওখানে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং তিনি মাত্র 2 টার্ম নির্বাচিত হতে পারেন। সেটা পরপর হতে পারে কিংবা গ্যাপ দিয়েও হতে পারে। যেমন আমরা যদি ক্লিন্টনের ক্ষেত্রে দেখি, ক্লিন্টন পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন, ওবামা পরপর 2 বার প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি 1 বার প্রেসিডেন্ট হয়েছেন, 1 বার নির্বাচনে হেরে গেছেন, এবার 2য় বার প্রেসিডেন্ট হয়েছেন, এবং তিনি আর 3য় বার প্রেসিডেন্ট হতে পারবেন না। কাজেই তার পক্ষে, মার্কিন কোন প্রেসিডেন্টের পক্ষে কোন স্বৈরতন্ত্র, কোন ফ্যাসিজম তৈরি করা সম্ভব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনার দেশের কথাই বলি, প্রেসিডেন্টের ক্ষমতার সঙ্গে কি বলে কংগ্রেসের ক্ষমতার একটা ভারসাম্য আছে। যেমন আপনি বাজেটের কথাই ধরুন, আমেরিকাতে কি হয়, একটা বাজেট তৈরি করে প্রেসিডেন্ট, বাজেট তৈরি করবার পরে এটাকে পাঠানো হয় কংগ্রেসের কাছে, কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয়, এবং কংগ্রেসে ওই বাজেট কিন্তু পাস হতে হবে। ওই বাজেট যদি কংগ্রেসে পাস না হয়, তাহলে $1 মার্কিন প্রেসিডেন্ট খরচ করতে পারবেন না। এবং কংগ্রেস কি করতে পারে, তারা যদি প্রেসিডেন্টের বাজেট অ্যাকসেপ্ট না করে, তারা ফিরিয়ে দিতে পারে এটাকে হোয়াইট হাউসে। তখন প্রেসিডেন্ট কি করেন, আবার সেই নতুন করে একটা বাজেট তাকে তৈরি করতে হয়। তার মানে একটা বাজেটের পয়সা খরচ করতেও কংগ্রেসের অনুমোদন লাগে, বা আমি অন্যভাবে বলতে পারি প্রেসিডেন্ট এবং কংগ্রেস 2 দলের অনুমোদন লাগে, এবং দুটা কোনো ব্যক্তি না, কিন্তু দুটা ইনস্টিটিউশন। কংগ্রেস তো কোনো ব্যক্তি না, কংগ্রেস একটা ইনস্টিটিউশন। সেরকম হোয়াইট হাউসও যদি আমরা চিন্তা করি, সেটাও একটা ইনস্টিটিউশন। কাজে 2 ইনস্টিটিউশনের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকছে, এবং এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ফ্যাসিজম তৈরি করা সম্ভব না। আপনার কিন্তু মনে থাকার কথা যে ট্রাম্প কিন্তু গতবার যখন হেরে গেলেন ইলেকশনে, তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চান নাই। তিনি বলেছিলেন যে নির্বাচন সঠিক হয় নাই, কিন্তু ট্রাম্পের পক্ষে এটা সম্ভব হয়নি নির্বাচনের রেজাল্ট
পাল্টানো সম্ভব হয় নাই, কারণ কংগ্রেস ওই নির্বাচনকে বৈধ ঘোষণা করেছিল এবং বৈধ ঘোষণা করার কারণে বাইডেন প্রেসিডেন্ট হয়েছিল। তার মানে দেখুন যে এই সিস্টেমের জন্য ট্রাম্পের পক্ষে হাসিনা হয়ে ওঠা সম্ভব হয় নাই। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পেয়েছি কি পার্লামেন্টারি সিস্টেমে, যে আপনি ইলেকশন সিস্টেমকে ম্যানিপুলেট করে আপনি একের পর এক ভুয়া নির্বাচন করেছেন এবং একের পর এক ভুয়া নির্বাচন করার মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিল। কাজেই আমাদের দেশে এই পার্লামেন্টারি সিস্টেম আমাদেরকে কিন্তু ফ্যাসিবাদ উপহার দিয়েছে। এই কারণেই আমি মনে করি যে বর্তমান অবস্থা যদি থাকে, এই পার্লামেন্টারি সিস্টেম যদি থাকে, তাহলে ক্ষমতায় যেই আসুক না কেন সে কিন্তু শেখ হাসিনার মতো আবার চাইলে পরে ইলেকশন ম্যানিপুলেশন করে আবার সে একটা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে। এই ফ্যাসিবাদ আমরা যদি একটা সিস্টেমের মধ্যে এটাকে আটকাতে চাই, প্রকৃত সংস্কার করতে চাই, তাহলে আমার ব্যক্তিগত ধারণা, আমার মতামত হচ্ছে এটা রাষ্ট্রপতি শাসিত সরকারের মাধ্যমে করা সম্ভব। কিন্তু অবশ্যই রাষ্ট্রপতি 5 বছর মেয়াদে দুবারের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবেন না। এটা একদম পরিষ্কার করে এই সংবিধানে এটা বলে দিতে হবে, দুবারের বেশি পারবেন না। কোন পদেই উনি আসতে পারবেন না, মানে রাষ্ট্রের আর কোন পদেই তিনি আর আসতে পারবেন না। এটা যদি হয় তাহলে দেখবেন তার পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠার আর কোনো সুযোগ নাই। কারণ দুবারও যদি প্রেসিডেন্ট হতে হয় আপনাকে, তাহলে তো জনগণের ভোটে প্রেসিডেন্ট হতে হবে। আর জনগণের ভোটে যদি আপনি প্রেসিডেন্ট হনও, সেটাও কিন্তু দুবারের বেশি আপনি পারছেন না। শেখ হাসিনা এরকম ফ্যাসিস্ট হয়ে উঠতে পারলো কেন? কারণ শেখ হাসিনা ধারণা করেছিল যে ক্ষমতার থেকে তাকে আর কোনোদিন যেতে হবে না, কারণ সে পার্লামেন্টারি সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারবে। এবং ম্যানিপুলেট কিভাবে করবে? ভারতের সহায়তায় ম্যানিপুলেট করবে। এবং বাংলাদেশের পুলিশ বলেন, মিলিটারি বলেন, ব্যুরোক্রেসি বলেন, সবাই শেখ হাসিনাকে ম্যানিপুলেশনে সহায়তা করেছিল এবং সহায়তা করার কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন। কাজে আপনি যদি ফান্ডামেন্টাল সংস্কার না করেন, তাহলে এই যে আবার ফ্যাসিস্ট তৈরির যে সুযোগ, এটা আপনি বন্ধ করতে পারছেন না। এটাই ছিল মোটামুটি আমার বক্তব্য রাওয়াতে। তো আমি মনে করি এখন পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক বাংলাদেশে আমি শুনি নাই। রাজনৈতিক দলগুলো চুপ করে আছে, সরকারও এটা নিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু আমি মনে করি যে বর্তমানে যে অবস্থায় সংস্কার নিয়ে আলোচনা চলছে, আপনি বলেন 8 মাস হয়ে গেছে এই সরকারের, 9 মাস চলছে, এখন পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? আসলে তো সংস্কার হয় নাই। এখন পর্যন্ত আমরা আলোচনায় শুনে যাচ্ছি, সংস্কার কোথায়? মাহমুদ ভাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো তাইরে নাইরে অনেক কথা, অনেক রকমের দেখতেছি। এই প্রস্তাবগুলো অনেকেই বিতর্কিত বলছেন, আবার অনেকে বলছেন এটা স্বৈরাচার ঠেকানোর একমাত্র পথ। রাষ্ট্রপতি প্রশাসিত সরকারের ধারণাটা এখানে ঠিক কোন প্রেক্ষাপটে আসছে সেটা গভীরভাবে বোঝা দরকার। যে দল ক্ষমতায় যাবে সে যদি বর্তমান অবস্থা ঠিক রাখতে পারে, স্ট্যাটাস কো মেনটেন করতে পারে, তাহলে সে তো বলবে আমিও হাসিনার মতো আরেকজন ফ্যাসিস্ট হব, আমিও 5 বছর পর পর ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবো। কাজে রাজনৈতিক দল তো না, জনগণ সংস্কার চাচ্ছে এবং এই সরকারের উচিত ছিল এই 9 মাসের মধ্যে সংস্কারের একটা পরিষ্কার রূপরেখা জনগণের সামনে দেয়া। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এখন পর্যন্ত সরকার আলাপ আলোচনা ছাড়া কোনো কংক্রিট প্রপোজাল আপনার আমার কাছে তো দিতে পারে নাই। অন্তত আমি তো জানি না যে সরকারের কংক্রিট প্রপোজালটা কি। তারা কি পার্লামেন্টারি সিস্টেমই রাখবে, ওয়েস্টমিনিস্টার স্টাইল? যদি রাখে তাহলে তারা কি সংস্কার করবে? তারা কি প্রেসিডেন্সিয়াল ফর্মে ফিরে যাবে? যদি ফিরে যায় তাহলে সেই ফর্মটা কি হবে? আমি যেমন একটা শুধু প্রেসিডেন্সিয়াল ফর্ম তো বলি নাই, আমি তার সাথে বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা ক্ষমতার ভারসাম্যমূলক প্রেসিডেন্সিয়াল ফর্ম। কার সঙ্গে ভারসাম্য? কংগ্রেসের সাথে ভারসাম্য, আমাদের দেশে পার্লামেন্টের সাথে ভারসাম্য। আমি তো একটা রূপরেখা আমার মতো করে আমি দিয়েছি, সরকার তো এখন পর্যন্ত কোনো রূপরেখা জনগণের কাছে উপস্থাপনই করে নাই। এবং আমার ব্যক্তিগত ধারণা যেভাবে চলছে তাতে করে আদৌ কোনো সংস্কার হবে কিনা এটা নিয়েই তো আমি সন্দিহান হয়ে যাচ্ছি। না, এবং এবং সরকার যে পদ্ধতিতে যাচ্ছে সংস্কারের, মানে আমার যেটা মনে হচ্ছে যে সরকার নিজেরাও ধরেন মানে বিভিন্ন রকম ব্লেম গেম খেলতেছে, অমুক চায় না, তমুক হয় না, এটা হয় না, ওইটা। আরে ভাই, আপনাদের বসানো হয়েছে
এরকম একটা অভ্যুত্থানের পরে আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়ে আগান, জনগণ উইল ডিসাইড, তাই না? এই যে জায়গাটা আমার মনে হয় যে তারাও একটু অন্যরকম গেম খেলছে কিনা আমারও মনে একটু সন্দেহ না, এটা কেন হচ্ছে এটা বোঝেন কনক। এই সরকারে যারা এসছে কিংবা এই সংস্কারের জন্য যারা দায়িত্ব পেয়েছে, আপনি বিভিন্ন কমিশনের কথাই বলেন, এই দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কয়জন শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাকে বলেন তো? কে লড়াই করেছে হাসিনার বিরুদ্ধে? কারা, তাদের কি ভূমিকা ছিল গত 15 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে? আজকে যারা বিভিন্ন সংস্কারের প্রধান হয়ে বসে আছে, কাজে তাদের কাছ থেকে আপনি কিভাবে ওই ধরনের সাহস আশা করবেন যে তারা একটা পরিষ্কার রূপরেখা দিয়ে তারপরে জনগণকে বলবে যে আমরা দায়িত্বপ্রাপ্ত এই সংস্কার করবার জন্য? এখন পর্যন্ত তো আলাপ আলোচনার মধ্যেই আছে। আমি তো দেখছি প্রতিদিন রাজনৈতিক দলের সাথে কি ঐক্যমত্য কমিশন, তাদের আলোচনা হচ্ছে। ঐক্যমত্য কমিশন কিন্তু এখন পর্যন্ত সিরিয়াস কোনো প্রস্তাব দেয় নাই। কি বলেছে? শুধু গণপ্রজাতন্ত্রী হবে নাকি জনগণতন্ত্রী হবে, এরকম নাম টাম নিয়ে, মানে হাস্যকর। আপনি চিন্তা করে দেখুন, এটা কি ছেলে মানুষই নাকি ব্যাপারটা? আপনি কি নাম নিয়ে পড়ে আছেন নাকি? এখন আপনার ফান্ডামেন্টাল সংস্কারের প্রস্তাব কোথায়? এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তো আমরা ফান্ডামেন্টাল কোনো প্রস্তাব পাই নাই। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং যারা দায়িত্বে আছেন তারা আসলে কি সিরিয়াস, নাকি শেষ পর্যন্ত তারা বলবেন রাজনৈতিক দলগুলো চায় না সংস্কার, এই জন্য আমরা সংস্কার করতে পারলাম না, আমরা নির্বাচন দিয়ে বাড়ি চলে গেলাম? এটা যদি হয় তাহলে এটা জুলাই বিপ্লবের সাথে একটা প্রতারণা ছাড়া আর কিছু হবে না। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ এই প্রতারণা মানবে না, যে কোন রকম সংস্কার ছাড়া আপনি আগের মতোই পার্লামেন্ট থাকবে, আগের মতোই ইলেকশন হবে এবং কালো টাকার মালিকেরা সব এমপি হবে, এমপি হয়ে তারা দুর্নীতি করবে এবং তাদের মতো একটা সরকার গঠন করবে এবং সেই সরকার ক্ষমতা থেকে আর যাবে না। আর একটা আপনি চিন্তা করুন, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও তো এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আপনি কি জানেন তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে এই মানে ইউনূস সরকার এখন পর্যন্ত কোনো প্রস্তাব দিয়েছে? আমার জানা নাই। তো তত্ত্বাবধায়ক সরকারটা কি হবে? বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো কোন ধরনের সরকার? আগে যেমন ছিল যে চিফ জাস্টিস সরকার প্রধান হবেন, এবং এই চিফ জাস্টিস সরকার প্রধান হওয়ার কারণে কিন্তু আমরা বিচার বিভাগকে ধ্বংস করেছি। এটা আমাদের মনে রাখতে হবে। বিচার বিভাগের ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে, কারণ প্রত্যেকটা দলই চেয়েছে যে সর্বশেষ যিনি প্রধান বিচারপতি থাকবেন তিনি যেন আমার দলের হন, যাতে করে ইলেকশনের সময় আমার দলের একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধান থাকেন। তাহলে এখন যে তত্ত্বাবধায়ক সরকার হবে সেটা কি আবার সেই আপনারা প্রধান বিচারপতির কাছে ফিরে যাবেন, নাকি নতুন কোনো আইডিয়া নিয়ে আপনারা আসবেন? এখন পর্যন্ত না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে না সরকারের কাছ থেকে আমরা এটার কোনো প্রস্তাব আমরা পেয়েছি, কোনো আইডিয়া আমরা পাই নাই। আমি কিন্তু আমার প্রস্তাবে একটা আইডিয়া দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। আমি জানি না এটা রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আমার জানা নাই, কিন্তু আমার বুদ্ধি অনুযায়ী, বিচার বুদ্ধি অনুযায়ী আমি একটা প্রস্তাব দিয়েছি। না, আপনি তো বলেছেন যে মানে সরকার মেয়াদ শেষে সরকারি দল এবং বিরোধী দল উভয় থেকে 5 জন করে সদস্য মনোনীত করে তাদের ভোটে মানে আমি একটু পরিষ্কার করে বলি। আমি বলেছি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন, 10 জন এবং প্রধান বিচারপতি 1 জন, 11 জন। কারণ আপনাকে বেজোড় সংখ্যা লাগবে, একজন প্রধান উপদেষ্টা হতে হবে। এই 11 জন নিজেদের মধ্যে তারা ভোটাভুটি করে তাদের 1 নম্বর ঠিক করবেন। মানে এখন হয় কি দেখেন, যে কে প্রধান উপদেষ্টা হবে এটা নিয়ে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বিরোধী দল কখনো একমত হতে পারে নাই। আপনি কি মনে করেন ভবিষ্যতে তারা একমত হতে পারবে কোনো ব্যক্তির ব্যাপারে? এক দল যদি মিস্টার এক্স এর কথা বলে আর এক দল বলবে মিস্টার ওয়াই এর কথা, তো আপনার সলিউশন কোথায়? এই জন্য আমার বিচার বুদ্ধি মতো আমি একটা সলিউশন দিয়েছি যে সরকারি দল 5 জনের কথা বলবে তত্ত্বাবধায়ক সরকারে, বিরোধী দল 5 জন বলবে আর চিফ জাস্টিস 1 জনের কথা বলবেন। কিন্তু সেই একজন অবশ্যই সার্ভিং বিচারপতি হতে পারবে না। তিনি রিটায়ার্ড বিচারপতি হতে পারবেন কিন্তু সার্ভিং হতে পারবেন না। তাহলে মোট তত্ত্বাবধায়ক সরকারের সংখ্যা হলো 11 জন। এই 11 জন নিজেদের মধ্যে ভোটাভুটি করে তাদের প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন। এটা আমার আইডিয়া, আপনার পছন্দ নাও হতে পারে। এখন আমি অপেক্ষা করে থাকবো যে ভালো কোনো আইডিয়া কেউ নিয়ে আসে কিনা। এখন পর্যন্ত কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে এটা সম্পর্কে আমরা কিছুই জানি না। তো আমি জানি না আরো কতদিন অপেক্ষা করতে হবে।
এবং এবং মাহমুদ ভাই ধরেন সরকারি প্রসঙ্গ যেহেতু আসলো, ধরেন আপনি যদি দেখেন যে পুরো উপদেষ্টা পরিষদ কিন্তু ডক্টর ইউনূসের আলোয় আলোকিত হচ্ছেন। মানে তাদের নিজস্ব কোনো দুই একটা জায়গা, অর্থ মন্ত্রণালয় বা জ্বালানি মন্ত্রণালয়, দুই একটা মন্ত্রণালয় ছাড়া সমালোচনার মাত্রাই বেশি এবং বিতর্কিত লোকেরা কিন্তু নিয়োগ পাচ্ছে। আমরা কিন্তু ধরেন বৃহত্তর স্বার্থে কিন্তু ডক্টর ইউনূসের প্রতি এক ধরনের আমরা অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছি, যিনি থাকুক, আমাদের জন্য কিছু একটা হোক, একটা সংস্কার হোক, বিচারটা হোক, কিন্তু বিচার তো ধরেন অত্যন্ত কচ্ছপ গতিতে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই সরকারের 8 মাসটা মানে কোথায় সমস্যাটা আসলে, মানে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে সরকার যেভাবে ফাংশন করার কথা ছিল সেইভাবে তো করতে পারছে না বা করছে না। সরকারের 3টি কারণে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিচ্ছি। আপনি যেটা বললেন অন্ধ সমর্থন, আমি অন্ধ বলবো না, সমর্থন দিচ্ছি বলবো। একটি কারণ হলো যে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। কারণ আপনাদের এমন একজন লাগতো যার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে এবং ভারত ইচ্ছা করলেই তাকে কোনো ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করতে পারবে না, এরকম একজন দরকার ছিল আমাদের। এবং সেই দিক দিয়ে ডক্টর ইউনূসের সাথে তুলনা করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের নাই, এটা আমাদের মেনে নিতে হবে। 1। 2 নম্বর হলো ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার জুলুমের একজন ভিকটিম ছিলেন। ডক্টর ইউনূসকে কিন্তু উনি ভিকটিম ছিলেন, এই সরকারের অধিকাংশই ভিকটিম ছিল না, কিন্তু ডক্টর ইউনূস ভিকটিম ছিলেন। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো ভারতের প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে আমি মনে করছি এখন পর্যন্ত ডক্টর ইউনূসের একটা দৃঢ় অবস্থান আছে। ডক্টর ইউনূস ভারতীয় হুমকিকে খুব ভালোভাবে মোকাবেলা করেছেন। এই 3টি কারণে আমরা অব্যাহতভাবে ডক্টর ইউনূসকে সমর্থন করে যাচ্ছি। কিন্তু আপনার সাথে আমি একমত যে আমরা যদি পুরো বিশাল কি উপদেষ্টা মন্ডলীর দিকে তাকাই, এর 80% উপদেষ্টা মন্ডলী গত সরকারের, কি বলবো, গত সরকারের কোন রকম বিরোধ করে নাই শেখ হাসিনার সরকারের, এমনকি কেউ কেউ সুবিধাভোগী ছিল ওই সরকারের। কাজেই তাদের এই সরকারে থাকার বা এই সরকারে, এই বিপ্লবী সরকার, বিপ্লবী তারা বলে না, অন্তর্বর্তীকালীন বলে, যাই হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকার তেমন কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এবং বর্তমান সরকার, আপনার সাথে সম্পূর্ণ একমত আমি যে এই সরকার টিকে আছে শুধুমাত্র ডক্টর ইউনূসের ইমেজের উপর ভিত্তি করে। এবং কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভালো, যেমন এবারের রমজানের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা গেছে। তারপরে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, সকল রেকর্ড ব্রেক হয়ে গেছে। কারণ আমাদের যে ফরেন কারেন্সি ক্রাইসিস ছিল সেটা অনেকটা কিন্তু রেমিটেন্সের মাধ্যমে আমাদের হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে আমেরিকা, আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফ ঘোষণা করলো, এই ট্যারিফে কিন্তু বাংলাদেশের আসলে ক্ষতি নাই, বরং বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কেন? বাংলাদেশের মেইন কম্পিটিটর ছিল গার্মেন্টস সেক্টরে চীন এবং ভিয়েতনাম। চীন এবং ভিয়েতনামের ট্যারিফ বাংলাদেশের থেকে অনেক বেশি বাড়ানো হয়েছে, আপনি জানেন, তাদের বৃদ্ধির পরিমাণ অনেক বেশি। চীনের ট্যারিফ তো 100%-এর উপরে। তো সেই দিক দিয়ে আমি মনে করি এই ট্যারিফ সিস্টেমের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস এর বরং এক্সপোর্টের নতুন সুযোগ তৈরি হয়েছে। তো এই সমস্ত কারণে বর্তমান সরকার অর্থনৈতিকভাবে মোটামুটি স্বাচ্ছন্দ্যে আছে, শেখ হাসিনা এত লুটপাট করা সত্ত্বেও। তো সেই দিক দিয়ে ডক্টর ইউনূস ভাগ্যবান এবং সরকার চালাচ্ছেন। কিন্তু মেইন যে দায়িত্ব তার ছিল, একটা দায়িত্ব ছিল তার সংস্কারটা শেষ করা, এবং দ্বিতীয় দায়িত্ব ছিল শেখ হাসিনা এবং তার যে লুটেরা এবং তার যে খুনি বাহিনী ছিল তাদের বিচার সম্পন্ন করা। এখন সেইটা কতটা করতে পারবেন এটা নিয়ে তো কিছুটা সন্দেহের অবকাশ তো আছেই, যে তারা আদৌ কি পারবেন, নাকি তারা আবার নির্বাচিত সরকারের উপরে এটা দায়িত্ব দিয়ে তারা চলে যাবেন। না, আমি ধরেন সব সব মানে ঘটনাগুলো ঠিক পছন্দ হচ্ছে না অনেক কিছুই। তারপরে আপনি যদি দেখেন যে বিপ্লবের পরে এই উপদেষ্টা আসিফ মাহমুদও একটা বই লিখে ফেলছে, আসিফ নজরুলও একটা বই লিখে ফেলছে। মানে কিভাবে সম্ভব, মানে এত গুরু দায়িত্ব 8-10টা মন্ত্রণালয় নিয়ে এরা আবার বই টই লিখে, মানে ব্যক্তিগত ক্যারিশমা জাহির করার জন্য সব প্রস্তুত আর কি। যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে এটা আমার মনে হয়। মাহমুদ ভাই, যে ভারত পাকিস্তানের একটা খুবই নাজুক পরিস্থিতি, আকাশ সীমা এক গ্রুপ বন্ধ করে দিয়েছে, আরেক গ্রুপ সিন্ধু নদের পানির
প্রবাহের যে চুক্তি সেটি বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে টান টান উত্তেজনা। এর কি প্রভাব বাংলাদেশে আপনি দেখেন, বা এই মুহূর্তে বাংলাদেশের আসলে অবস্থানগত কৌশল কি হওয়া উচিত? আমরা যদি অতীতের অভিজ্ঞতার দিকে তাকাই তাহলে দেখা যায় ক্ষমতার কেন্দ্রীয় কারণ কিভাবে ধীরে ধীরে গণপ্রজাতান্ত্রিক কাঠামোকে দুর্বল করে দেয়। এই জায়গাতেই রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ পায়। এখন আলোচনায় যে ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রস্তাব আছে সেটা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির উপর কিভাবে পড়তে পারে সেটা ভেবে দেখা জরুরি। সেই শত শত বছর ধরে মুসলমানদের যে সম্পত্তিগুলো ছিল বিভিন্ন কাজে, যেমন ধরেন মাদ্রাসা কিংবা মসজিদে যে সব সম্পত্তি দান করে গেছে আগের মানুষজনেরা, সেই সম্পত্তিগুলো দখল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল মোদী সরকার, কিন্তু সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আটকে গেছে এবং এই ইস্যুটা নিয়ে মোদী সরকার খুবই বিব্রত করা পরিস্থিতিতে পড়েছিল। এবং আপনাকে বলে রাখি, এটা সুপ্রিম কোর্ট ওই বিলটাকে স্টে করেছে, মানে ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার যে বিল পাশ করেছিল মোদী সরকার পার্লামেন্টে, সেটা স্টে করেছে এবং আগামী মাসের সম্ভবত 6 তারিখে এটা নিয়ে শুনানি হওয়ার কথা ভারতীয় সুপ্রিম কোর্টে। এরকম একটি অবস্থায় এই কাশ্মীরের এই সন্ত্রাসী ঘটনায় ভারত সরকার কি করতে পারছে? এক হচ্ছে যে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে আবার তাদের ক্যাম্পেইন তারা শুরু করতে পেরেছে এবং মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে কাশ্মীরে এবং অন্যান্য জায়গায় মুসলমানরা খুব ভীত সন্ত্রস্ত জীবনযাপন করছে। তার মানে রাজনৈতিকভাবে বিজেপি আবার এটাকে ব্যবহার করতে পারছে, এটা একদিকে। আর 2 নম্বর হলো যে ওই বিল নিয়ে যে বিপদের মধ্যে ছিল, সেই বিপদ থেকেও এখন মানুষের নজর সরে গেছে। মানুষের নজর কিন্তু ওই বিলের দিকে ছিল, মানে মোদী সরকারের ব্যর্থতার দিকে ছিল। ওই নজরটা মোদী সরকার এখন সরে গেছে। তো সরে এখন পাকিস্তানের সাথে একটা যুদ্ধংদেহী অবস্থায় চলে এসছে মোদী, এবং অত্যন্ত বেআইনি ভাবে সে সিন্ধু নদীর সাথে যে পানি চুক্তি সে বন্ধ করে দিয়েছে, স্থগিত করেছে ইন্ডিয়া। 1960 সালের পানি চুক্তি সে এটাকে স্থগিত করেছে। কিন্তু আমার যেটা ধারণা যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ কিন্তু হবে না। কেন যুদ্ধ হবে না আমি আপনাকে বলি, কারণ 2 দলেরই অ্যাটমিক বোমা রয়েছে, আণবিক বোমা রয়েছে 2 দলের কাছে। এবং যখন দুটো রাষ্ট্রের কাছে আণবিক বোমা থাকে তখন আপনি দেখবেন সেই 2 রাষ্ট্র কখনো একে অপরের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়ায় না, কারণ আণবিক বোমার যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু কেউই বিজয়ী হয় না, 2 দলই পরাজিত হয়, কারণ ধ্বংস হয়ে যাবে। তো ধরেন পাকিস্তান অ্যাটম বোম মারলো ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়া আবার মারলো পাকিস্তানের উপরে, তো 2 দেশই তো ধ্বংস হয়ে যাবে। শুধু 2 দেশ কেন, পুরো দক্ষিণ এশিয়া ধ্বংস হয়ে যাবে। কাজে যুদ্ধ যতটা আপনি দেখছেন, আসলে আমার মনে হয় না যুদ্ধ পর্যন্ত এটা গড়াবে। একটু সীমান্তে গোলাগুলি হতে পারে, 2 দলেরই 2-4 জন সৈনিক কি বিমান বাহিনীর পাইলট মারা যেতে পারে, কিন্তু যেটাকে আমরা সর্বাত্মক যুদ্ধ বলি সেটা হবে না বলেই আমার ধারণা। এটা গেল পাকিস্তান ইন্ডিয়া প্রসঙ্গ। এখন বাংলাদেশে কি হচ্ছে দেখেন, বাংলাদেশের 2টো বিপদ হয়েছে। একটা হচ্ছে ইন্ডিয়াতে এখন এর আগে থেকেই বাংলাদেশ বিরোধী প্রচারণা চলছিল, হাসিনার পতনের পর থেকেই সেই প্রচারণা ইদানিং বেড়ে গেছে। এবং আপনি জানেন ইন্ডিয়ার কোন মিডিয়া, যেটাকে গদি মিডিয়া বলে কারণ এগুলি সরকারের দালাল মিডিয়া, এই সমস্ত মিডিয়াতে ওই কাশ্মীরের ওই ঘটনার সাথে বাংলাদেশকে জড়িত করার অপচেষ্টাও করা হয়েছে এবং মিথ্যা প্রচারণা করা হয়েছে ইন্ডিয়ান মিডিয়াতে একটা। এবং বাংলাদেশে নাকি এখন কথিত বাংলাদেশিদের উপরে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আজকেরই খবর আপনাকে বলি, মোর দ্যান 1000-এর উপরে কথিত বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারত, যাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে গিয়ে অবস্থান করছিল। কেন করছিল আমি জানি না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে একটা সর্বাত্মক প্রচারণা ইন্ডিয়া শুরু করেছে। 1, 2 হলো আমাদের সাথে যে গঙ্গা পানি চুক্তি, এটা কিন্তু 2026 সালে শেষ হয়ে যাবে। তো আমরা যদি ভারতের চরিত্র দেখতে পাই পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার মাধ্যমে, তাহলে আমাদের জন্য কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। ভারত দেখবেন গঙ্গা পানি চুক্তি নিয়েও টালবাহানা শুরু করবে। আমি ভবিষ্যৎ বলে রাখছি আপনাদেরকে, জানি না 2026 সালে ইউনূস সাহেব থাকবেন অথবা নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে কিনা, কিন্তু সেই সরকারকে অবশ্যই ভারতের এই গঙ্গা পানি চুক্তি নিয়ে ভারতের সাথে আবার নতুন করে লড়াই করতে হবে।
এবং ওরকম অবস্থা আমি একটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু ভারত এখন বাংলাদেশ, কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতে, আমি প্রস্তাব করব এই সরকারের কাছে যে বাংলাদেশেও যে সমস্ত ভারতীয়রা তাদের কাগজপত্র ছাড়া বাংলাদেশে আছে, এবং আমরা জানি অবৈধভাবে অনেক ভারতীয় বাংলাদেশে আছে, আমরা এমনও জানি যে অনেক ভারতীয় ভুয়া ন্যাশনাল আইডি কার্ড নিয়ে বাংলাদেশে আছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি করছে, এদের বিরুদ্ধে আমাদের অভিযান চালানো উচিত। এবং যেহেতু বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা চলছে, কাজে বাংলাদেশ সরকারের উচিত হবে এখনই বাংলাদেশেও একই রকম অভিযান পরিচালনা করা, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিগুলিতে দেখা যে সেখানে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে চাকরি করছে কিনা, কিংবা বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমাদের এগুলো দেখা উচিত। এবং বিশেষ করে আমি মনে করি সেন্সিটিভ জায়গা যেগুলো আছে, আমাদের যে সমস্ত মানে সিকিউরিটির দিক দিয়ে সেন্সিটিভ জায়গা, সে সমস্ত জায়গা আমাদের নজরদারি বাড়ানো উচিত। কারণ যে কোনো সময় ভারত বাংলাদেশে একটা অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে। তবে মাহমুদ ভাই, ধরেন বাংলাদেশে আমরা যেটা দেখছি যে মানে আমরা কার্যকরভাবে কিন্তু ইন্ডিয়ান এই গদি মিডিয়ার যে প্রচারণা, সেই প্রচারণার কোনো কাউন্টার আমাদের মিডিয়া কিন্তু করছে না। আমাদের মিডিয়া কিন্তু ধরেন আমার দেশ কিন্তু না, আমার দেশ ছাড়া অন্য কোনো পত্রিকায় কিন্তু এর কোনো কাউন্টার নেই। আমাদের টেলিভিশন গুলা বা আমাদের ধরেন সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন, কারোরই কোনো কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখছি না। তো সেই এটা আমাদের জন্য একটা, আমি বলবো একটা, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না আর কি। আসলে এখনো আসলে মিডিয়াগুলো তো আসলে স্বাধীন না, মিডিয়াগুলোর মধ্যে এখনো হাসিনার লোকজন তো পূর্ণ বিক্রমে বসা, এবং তারা মনে হয় যেন এই বিষয়গুলো কাউন্টার করতে দিচ্ছে না, যেটা কাউন্টার হওয়া উচিত। পাশাপাশি ধরেন আরো কিছু বিতর্কিত বিষয় ঘটছে, যেটা নিয়ে ধরেন আপনার পত্রিকাতেও নিউজ হয়েছিল, সন্তোষ শর্মা কালবেলা সম্পাদক, তাকে নিয়ে এক ধরনের মাতামাতি চলছে। আমি বুঝলাম না যে কেন সবাই তাকে নিয়ে, তাকেই আপনার এত হাইলাইটেড করতে হবে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। আপনার পত্রিকাতেই ছাপা হয়েছে, রিমান্ডে যিনি নির্যাতন করতেন ইসলামিক নেতাদের, রাজনৈতিক দলগুলোর নেতাদের উপরে, তাকে নিয়ে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই প্রসিডিংসে না যে তাকে নিয়ে এক ধরনের লুফে নেওয়ার একটা চেষ্টা দেখছি আমরা, মানে এগুলো খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। পাশাপাশি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মানে স্বাধীন বাংলাদেশে আপনার বিরুদ্ধে একটি প্রথম মামলা হয়েছে, বাংলাদেশের প্রথম মামলা আর কি, প্রথম মামলা বাংলাদেশে। আমি কিন্তু জেল কেটেছি 5 দিন। সিদ্ধ ধরেন মামুদ ভাই, একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে ধরেন মেঘনা গ্রুপ একটা করাপ্টেড গ্রুপ, এবং 71 টেলিভিশন তারা চালিয়েছে টানা ধরেন 10-12 বছর। 71 টেলিভিশন দিয়ে তারা এই ফ্যাসিজমকে শক্তিশালী করেছে, বিরোধী দলকে ভারতের দালালি করেছে, সরাসরি ভারতের দালালি করেছে। এবং 5ই আগস্টের পরে আসলে বিএনপির কিছু নেতার বদন্যতায় বা বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে 71 টিভি চালু ছিল। তো সেই 71 টিভির যে মেঘনা গ্রুপের যে মালিকানা, সেই মালিকানা নিয়ে আপনি রিপোর্ট করেছেন আপনার পত্রিকায়, সেটি নিয়ে মামলা হয়েছে। এবং আনফর্চুনেটলি আমি দেখলাম যে আপনি যেটি বলছিলেন যে স্বাধীন বাংলাদেশে যে আপনি জেল খেটেছেন, তখন কিন্তু আমরা কোনো সহযোগিতা দেখি নাই, উদার কোনো দৃষ্টিভঙ্গি দেখি নাই। আপনার মামলা কোর্ট একসেপ্ট করে নিয়েছে, সেখানে কিছু দেখি নাই। পাশাপাশি কিন্তু আমি যদি দেখি যে বিতর্কিত সাংবাদিক ধরেন মুন্নি সাহা বা আরো অনেককেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে আনে, সেখান থেকে আবার ছেড়ে দেওয়া হয়। তো এই যে অবস্থাটা আপনি কিভাবে দেখেন আর কি? এবং প্রথম আলো বা ডেইলি স্টার নিয়ে আমরা যখন কথা বলেছি, আমি, ইলিয়াস, পিনাকিদা, আমরা যখন কথা বলেছি, তখন বিএনপি মহাসচিবের গণমাধ্যমের উপর হস্তক্ষেপ, স্বাধীনতার হস্তক্ষেপে একেবারে যান পরাণ বের হয়ে গেছে। তো এখন আমি বিএনপি বা রাজনৈতিক দল বা সুশীল সমাজে কোনো প্রতিক্রিয়া কি আমার দেশ পেয়েছে, বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন আপনার মতো করে জানি? এই উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান কি হওয়া উচিত সেটা নিয়েও নানা মত আছে। কৌশল, কূটনীতি আর জাতীয় স্বার্থ, এই 3টা বিষয় এখানে একসাথে জড়িয়ে আছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাব আর আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা দুটো আমাদের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এগুলো আলাদা করে দেখার সুযোগ নেই।
সিদ্ধান্ত যাই হোক, সবচেয়ে জরুরি হলো এই আলোচনা যে জনগণের স্বার্থকে কেন্দ্র করেই হয়। আপনারা কি মনে করেন রাষ্ট্র গঠনের এই প্রস্তাবগুলো কি বাস্তবসম্মত? শেষ পর্যন্ত আপনারাই সফল হয়েছেন এবং আপনারা কিন্তু আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। আমার ভরসার জায়গাটা সেখানেই কোনো, যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো মানুষেরা সোশ্যাল মিডিয়াতে এভাবে সাহসের সাথে লড়াই চালিয়ে যেতে পারবেন ভারতীয় হেজেমনি আর এই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত আমি আশাহত হব না। এটা হলো আমার 1 নম্বর কথা। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত চাপের মধ্যে থেকেও এবং কোন রাজনৈতিক দল আপনাদের পাশে এসে দাঁড়ায় নেই, এটা সত্ত্বেও আপনারা আপনাদের লড়াই, আদর্শ আপনারা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। আর দ্বিতীয় যে কথাটা, বাংলাদেশে দেখুন, এই যে আপনি যাদের কথা বললেন, প্রথম আলো বিরুদ্ধে পিনাকি কিছু কথা বলেছিল, ইলিয়াস কিছু কথা বলেছিল এবং এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল এবং সে কারণে বাংলাদেশের বৃহত্তম দলের মহাসচিব অত্যন্ত মানে আবেগের বশবর্তী হয়ে তিনি অনেকগুলো কথা বলেছিলেন। কিন্তু আমার দেশের বিরুদ্ধে মামলা হয়েছে এ ব্যাপারে কিন্তু কারো মুখে এখন পর্যন্ত কোনো কথা আপনি নিশ্চয়ই শোনেন নাই, আমিও শুনি নাই। তবে জনগণ কিন্তু দাঁড়াচ্ছে, সারা দেশে জনগণ এটার প্রতিবাদে মাঠে নেমেছে। আর এই মামলাটা নিয়ে আমি মামলার মেরিট নিয়ে কিছু বলতে চাই না, কারণ এটা সাব জুডিস। শুধু আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যে নিউজটা ছাপিয়েছি মেঘনা গ্রুপের বিষয়ে, সেটা কিন্তু সরকারি নথি থেকে, আমরা কোনো কমেন্ট করি নাই, মানে কোনো সাংবাদিকের কোনো কমেন্ট সেই নিউজের মধ্যে নাই। প্রত্যেকটা ইনফরমেশন সরকারি নথি থেকে আমরা কোট করেছি, যেটা সাংবাদিকের দায়িত্ব। যে সরকার মেঘনা গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, তো আপনি একজন সাংবাদিক হিসেবে কনক, আপনি খুব পুরনো সাংবাদিক, বাংলাদেশের কোন গ্রুপের বিরুদ্ধে সরকার যদি তদন্ত চালায় তো আপনি সেটা প্রকাশ করবেন না আপনার মিডিয়ায়? তো এটা তো আপনার কর্তব্য প্রকাশ করা। এই প্রকাশ করার জন্য আমার দেশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং আমার কলিগদের বিরুদ্ধে মামলা হয়েছে। তা আমাকে তো মামলার ভয় দেখিয়ে লাভ নাই। 5 বছর তো জেল খেটেছি, কোন মামলার সংখ্যা তো আমার 125টা, তো না হয় আরো একটা মামলা হলো, তাতে আমার কি যায় আসে, আমি কোর্টে দেখবো। কিন্তু মজার ব্যাপার অন্য জায়গায়, আপনি শুনলে অবাক হবেন। এই যে মামলাটা হয়েছে, মামলার সমন আমার কাছে আসা এবং নিউজের যেদিন ছাপা হয়েছে তার মধ্যে কয়দিন গ্যাপ ছিল জানেন? মাত্র 5 দিন। মানে আজকে মামলা হয়েছে, 5 দিনের মধ্যে সেই আজকে নিউজ ছাপা হয়েছে, 5 দিনের মধ্যে সেই নিউজ কোর্টে আমলে নিয়ে আমার বিরুদ্ধে সমন ইস্যু করা হয়ে গেছে। আপনি কি মনে করেন বাংলাদেশের কোন মামলার ক্ষেত্রে এটা সম্ভব? কিন্তু এই ক্ষেত্রে এটা হয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো যে মেঘনা গ্রুপের তো টাকার কোনো অভাব নাই, মানে তদন্ত যে পরিমাণ টাকার হচ্ছে এটা চিন্তা করলে তো আমাদের অজ্ঞান হওয়ার অবস্থা। 1 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে, যে কর ফাঁকি কিংবা মানি লন্ডারিং এর পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। সেখানে মেঘনা গ্রুপের জায়গায় যদি কোনো দরিদ্র ব্যক্তি মামলা করত, তার মামলা কি 4 দিনের মধ্যে বাংলাদেশের কোনো আদালত গ্রহণ করতে বলে আপনার ধারণা? কিন্তু বাংলাদেশের এই আদালত 4 দিনের মধ্যে শুধু মামলা গ্রহণ করে নাই, সমন পর্যন্ত আমার অফিসে পাঠিয়ে দিয়েছে। এবং যখন সমন পাঠিয়েছে তখন আমি টার্কিতে, তখন আমি ছিলাম না বাংলাদেশে। এটা গেল একটা। আর একটা দেখুন, মানে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে তার মানে বিচার বিভাগের পরিবর্তন তো কিছু হয় নাই। এখনো তো বিচার বিভাগ শক্তিশালী মানুষের কথায় ওঠে আর বসে, তা না হলে তো এই ধরনের কাজ হতে পারতো না, 5 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যেত না, তাই না? এবং আরো ব্যাপার আছে। আপনি কি করবেন? আপনি যদি কোনো মানে নিউজে আপনি আপত্তি থাকে, তাহলে প্রথম কি করবেন? আপনি প্রতিবাদ পাঠাবেন। সেই প্রতিবাদ ছাপা না হলে আপনি কি করবেন? আপনি প্রেস কাউন্সিলে যাবেন। প্রেস কাউন্সিলে যদি বিচার না পান, তাহার পরে আপনি আদালতে যাবেন। এটাই তো সিস্টেম, আমরা তো তাই জানি। অবাক হবেন শুনলে, এই নিউজের কোনো প্রতিবাদ কিন্তু আসে নাই আমাদের কাছে। প্রতিবাদ আসার আগেই মামলা রুজু হয়ে গেছে। শুধু মামলা রুজু হয় নাই, মামলা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মামলা কগনিজেন্সে নিয়ে সমন ইস্যু হয়ে গেছে। কোর্ট থেকেও জিজ্ঞাসা করা হয় নাই যে আপনি কি প্রতিবাদ দিয়েছেন? তো প্রতিবাদ দিলে প্রতিবাদ কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা।
এখন আমি জানি না, আইনমন্ত্রী তো জুলাই বিপ্লবে জড়িত ছিলেন, আসিফ নজরুল সাহেব, আপনি বললেন উনি বই লিখেছেন জুলাই বিপ্লব নিয়ে, তো তিনি কি জানেন তার নিম্ন আদালত কিভাবে পরিচালিত হচ্ছে? তো আমি আশা করি তিনি না জেনে থাকলে তিনি খবর নেবেন যে কিভাবে 4 দিনের মধ্যে আমার দেশের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলো। মাহমুদ ভাই, উনি সবই জানেন এবং সবই ওনার ইশারাতেই হচ্ছে। মুন্নি সাহা সাউন্ডের কিছু হয় না। পাশাপাশি আপনি জানেন যে সাম্প্রতিক সময় আমি একটা প্রোগ্রাম করি, আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, ওই যে ডেস্টিনির চেয়ারম্যান জেনারেল হারুন, মানে তার সাথে আসামি সবাই 12 বছর 3 মাস করে জেল খাটছে, 12 বছর সাজা 3 মাস অতিরিক্ত খাটছে। আর জেনারেল হারুন 58 দিন জেল খেটে জামিন পেয়ে বের হয়ে গেছে, এবং এর আগে 7 দিন জেলে ছিল, মানে প্রথম যখন আত্মসমর্পণ করে সবাই। তো তার টোটাল জেলের লাইফ হচ্ছে 58 প্লাস 7 দিন, আর অন্যদের হচ্ছে 12 বছর 3 মাস। এই হচ্ছে আইনের শাসন। এবং এই ক্ষেত্রে হচ্ছে ওনার বয়স বেশি, ওনার হাঁটুতে ব্যথা, ওনার কোমরে ব্যথা, বুঝছেন তো? এই হচ্ছে আইনের শাসনের অবস্থা। ওই যে আমরা বলি না, বিচার নাকি সবার জন্য সমান, নাকি বলি আইন সবার জন্য সমান, দেখা যাচ্ছে আইন সবার জন্য সমান না। এটাই সত্য কথা। সবকিছু আদিষ্ট এবং নির্দেশিত, এবং আপনার বিরুদ্ধে মামলাটা টেস্ট কেস। আমরা আশা করি আমাদের বিরুদ্ধে আরো কিছু মামলা শুরু হবে আর কি। আপনাদের দিয়ে শুরু হয়েছে, তো এখন আস্তে আস্তে আমাদেরকেও ঢোকাবে আর কি। আমরা প্রস্তুত আছি। আসিফ নজরুল, মানে হাসিনারে গুনলাম না ভাই, হাসিনারে পাত্তা দিলাম না 2 পয়সার। এখন আসিফ নজরুলদেরকে আমার করতে হবে, মানে মানতে হবে তাদের সকল কিছু অন্যায়, তাদের সবকিছু মেনে সহ্য করে যেতে হবে। এই অবস্থা আমরা এখন, ইনশাল্লাহ এই অবস্থা কখনো ঘটবে না বাংলাদেশে, আমাদের ক্ষেত্রে। ইতিহাস আমাদের বারবার সুযোগ দেয় ভুল থেকে শেখা। রাষ্ট্র পুনর্গঠনের এই আলোচনা সেই সুযোগগুলোই একটি কি না, সেটাই এখন দেখার বিষয়। সব আলোচনা মিলিয়ে একটা কথাই সামনে আসে, রাষ্ট্র পুনর্গঠনের প্রস্তাব হোক বা আঞ্চলিক উত্তেজনা, সব কিছুর কেন্দ্রে আছে জনগণের ভবিষ্যৎ। সিদ্ধান্ত যাই হোক, সেটা দেশের স্বার্থের বাইরে না যায়। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে তৌফিক দেন এই লড়াইটা অব্যাহত রাখার জন্য। না, ইনশাল্লাহ মাহমুদ ভাই, ইনশাল্লাহ এভাবেই চলবে। কোনো দেশের প্রশ্নে কোনো আপোষ নেই। আমাদের লড়াইটা তো দেশের জন্য, আমাদের লড়াইটা তো কোনো দল বা পার্টিকুলার পার্সনের জন্য না। এবং ডক্টর ইউনূস যদি আমরা কিন্তু বারবার বলছি, ডক্টর আসিফ নজরুল গং সহ একটা গ্রুপ, যাদেরকে আমরা বলছি যে আপনি সরান, দেশের স্বার্থে সরান, আপনার সরকারের স্বার্থে সরান, উনি কিন্তু শুনছেন না। তো এই জিনিসটা কিন্তু ওনার মানে জন্য খুব বুমেরাং হয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখছি, আশঙ্কাই আমরা দেখছি আর কি ওনার প্রতি। বুঝতে হবে কনক, যে এই সরকারের চরিত্রটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের প্রশংসা করেছি 3টি কারণে, কিন্তু তারপরেও এই সরকারের চরিত্রটা কি? চরিত্র হচ্ছে এই সরকার সুশীল সরকার, এবং সেই সরকার এনজিও নিয়ন্ত্রিত সরকার। এটা যেন আমরা ভুলে না যাই, সরকারের চরিত্রটা যেন ভুলে না যাই। এবং এই সরকারের, আমি একটা আর্টিকেল লিখছি, আগামী বুধবারে পড়বেন আর কি, আর্টিকেলটা শেষ করেছি আমি সবে, এবং সেখানে আমি হিসাব করে দেখলাম এই সরকারে বিভিন্ন ক্ষমতায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রায় 48 জন লোক আছে, প্রায় 48 জন। চিন্তা করে দেখেন, একটা অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় 1/2 ব্যক্তি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন, এবং তার মধ্যে আমি খুঁজে পেলাম মাত্র 4 থেকে 5 জন এই 48 জন বা 50 জনের মধ্যে যারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা ভিকটিম হয়েছিল, কিংবা অন্তত আওয়াজ তুলেছিল। 90% শেখ হাসিনার সরকারের সময় হয় নীরব ছিল অথবা সুবিধাভোগী ছিল। তো দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দিস গভর্নমেন্ট। আমরা এটা যেন ভুলে না যাই। কিন্তু দুর্ভাগ্যবশত, আপনি কি রাজনৈতিক যে সরকার আসবে ইলেকশনের পরে, আপনি কি মনে করেন তারা আসলেও এই সুশীলদের খপ্পর থেকে তারা বেরোতে পারবে? আপনি তো একটু আগে আপনি যে প্রশ্নটা করলেন, আমি অন্যদিকে চলে গেছিলাম সন্তোষ শর্মা নিয়ে। এই সন্তোষ শর্মার মতো লোকদের নিয়ে তো এখনই টানাটানি শুরু হয়েছে, তাই না? আমরা বিএনপির অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি, আবার জামাতের অনুষ্ঠানেও তাকে দেখতে পাচ্ছি। তো এখনই যদি তাদের এই অবস্থা হয়, তো এরপরে যখন তারা ক্ষমতায় যাবে, তখন তো আমি খুব অবাক হব না সন্তোষ শর্মা যদি মন্ত্রী হয়ে যায়। আমি আপনাকে বললাম কারণ এটা যদি মনে করে ভবিষ্যতের গণতান্ত্রিক সরকার যে সন্তোষ শর্মাকে মন্ত্রী করলে ভারত খুশি হবে, তাহলে আপনি অবাক হবেন না যে সন্তোষ শর্মাকে মন্ত্রী বানিয়ে দেবে, কারণ ভারতকে খুশি রাখতে হবে। এখন ভারতকে
ভারতকে খুশি রেখে যদি এই জুলাই বিপ্লবের পরেও বাংলাদেশের রাজনীতি চলে, এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। এখানে আমি একটু ছাত্রদেরও সমালোচনা করে নেই। মুশকিল হচ্ছে আমরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছি, বুঝলেন? আপনারাও বানাচ্ছেন, আমিও বানাচ্ছি। ছাত্ররা পারলো না কেন? ছাত্ররা পারলো না এই কারণে যে তাদের নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে এত কম সময়ের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। আমি এটা আশা করি নাই তাদের কাছ থেকে। আমি কিন্তু এদেরকে, এরা তো বয়সে সব আমার সন্তান তুল্য, কিন্তু তারপরেও তারা যেহেতু লড়াই করেছে, তারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আবার নতুন করে, এবং বিএনপির অনেক নেতা এটাকে দ্বিতীয় স্বাধীনতা না মানলেও আমি কিন্তু এটাকে দ্বিতীয় স্বাধীনতাই মনে করি। কারণ গত 15 বছর আমি তো অন্তত স্বাধীন ছিলাম না, আপনিও ছিলেন না। আপনি তো বাংলাদেশে যেতে পারতেন না, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে হয়েছিল, তাদের তাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল। কাজে আপনার জন্য, আমার জন্য, আমাদের পরিবারের জন্য বাংলাদেশ স্বাধীন ছিল না, আমাদের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা। এই জন্য আমরা আমাদের কৃতজ্ঞতার শেষ নাই এই ইয়াং জেনারেশনের প্রতি। এবং মাহমুদ ভাই বিএনপির গুটিগত নেতার বাইরে 90% জনগণের জন্য এটা দ্বিতীয় স্বাধীনতা। সেই তো, কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো আমরা এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির জন্য এই ইয়াং ছেলেদের যতটা কৃতজ্ঞতা জানালাম, যতটা সম্মান জানালাম, তারা কি এই সম্মানের মর্যাদা রাখতে পারলো? এই প্রশ্নটা কিন্তু এখন আসতে শুরু করেছে। কিছু কিছু নিউজ আমরা যেগুলো পাচ্ছি এখন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা তো আমরা আশা করি নাই। এবং মাত্র 8 মাসের মধ্যে, তাহলে 8 মাসের মধ্যে চরিত্রে পচন ধরে গেল, কোন এত সহজে পচন ধরে গেল, এই দুঃখ রাখবো কোথায়? আমরা তো ধারণা করেছিলাম এই বিপ্লবের পরে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে, অন্তত পুরনো রাজনীতিবিদ যারা আছে তাদের পরিবর্তন না ঘটলেও তরুণদের পরিবর্তন ঘটবে। এখন সেই পরিবর্তনও যদি আমরা দেখতে না পাই, তাহলে কোন বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে থাকবো? আসলে মাহমুদ ভাই, আমার কাছে যে খবর, সেই খবর হচ্ছে যে ধরেন তরুণদের এই নেতৃত্বকে আসলে প্রপারলি কোনো সিনিয়র রাজনীতিবিদও গাইড করে নাই, সুশীল যাও কেউ গাইড করে নাই, যারা রাজনীতি বোঝে বা দেশপ্রেমিক। তারা খপ্পরে যে পড়ছে আপনার বাংলাদেশের এবং বাইরের গোয়েন্দা সংস্থার, যেই গোয়েন্দা সংস্থার অধিকাংশই হচ্ছে হাসিনার পোষ্য। তো তারাই অ্যাকচুয়ালি তাদেরকে ডিরেইল করার জন্য একটা ভূমিকা রেখেছে। এটা আমি বিভিন্ন সূত্রে যা জেনেছি বললাম। আমরা মাহমুদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আনতে চাই। আপনি বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রায় 48-50 জন বিভিন্ন সিনিয়র সচিব, মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদায় আছেন। আমরা যদি একটু কম্পারেটিভলি যদি দেখি যে 111-এ যে সরকার ছিল, সেখানে আপনার সরকারি ছিল 10 জন, সেনাবাহিনী সমর্থিত সরকার। এখন এটা সরাসরি সেনাবাহিনী সমর্থিত আপনি নাও যদি বলেন, এটা তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে রাস্তায় আছে। কিন্তু 111-এর সময় যদি চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তত 9-10 মাস খুবই স্মুথ ছিল, সেই জায়গাটায় কম্পেয়ার করলে কিন্তু এখন একটা ভয়াবহ অবস্থা। আপনাদের যে সেমিনার রাওয়াতে ছিল, সেই রাওয়াত সেমিনারের থেকে আমি যদি আপনাকে একটু যদি দেখাই আপনাদের যে বক্তব্য, সেখানে ডক্টর আব্দুল্লাহ ইউসুফ বলেন, যিনি আরেকজন কিনোট স্পিকার ছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে, তিনি বলছিলেন যে সশস্ত্র বাহিনী কি শুধুই বহিস্থ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকবে, নাকি অভ্যন্তরীণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়ও তাদের অংশগ্রহণ থাকবে? বিষয়টি স্পষ্ট না থাকার কারণে রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীকে নিজেদের ক্ষমতা সুসংহত করার লক্ষ্যে যথেচ্ছার ব্যবহার করেছে। এবং আপনি কিন্তু যারা গুম খুনের সঙ্গে জড়িত তাদের বিচারের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আপনি কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সরকার এবং রাষ্ট্রপ্রধানের সমন্বয় করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেশ করা হয়েছিল। মানে আসল টার্গেট ছিল বিএনপিকে ধ্বংস করা, এবং এটা করার জন্য যাতে একেবারে চোখে না পড়ে এই জন্য আওয়ামী লীগেরও কিছু লোককে গ্রেফতার করা হয়েছিল, তার মধ্যে শেখ হাসিনাও ছিলেন, তিনিও গ্রেফতার হয়েছিলেন। কিন্তু এবার তো কোনো রাজনৈতিক দলের প্রতি সেইভাবে যারা বিরোধী আছেন, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, ওদের কথা আলাদা, কিন্তু অন্যান্য দলের প্রতি তো কেউ আক্রমণ করে নাই। তো এই কারণে অন্যান্য দলের পক্ষে দলের মধ্যে যে শৃঙ্খলা আসা উচিত ছিল, এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের, এটার দায়িত্ব সরকারের না।
রাজনৈতিক দলেরই দায়িত্ব ছিল তাদের কর্মী নেতাদের কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা। এটা গেল এক। আর দ্বিতীয় হলো যে এইবার কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে সরকার এসছে, আর ১/১১ সরকার এসেছিল ষড়যন্ত্রের মাধ্যমে। ওটা একটা মিলিটারি কু ছিল। তো বিপ্লবের মধ্যে যে সরকার আসে, বিপ্লবের পরে কিছুটা সমাজে বিশৃঙ্খলা থাকে, কাজেই সেটা আপনাকে ওই যে কি বলে উইথ এ পিঞ্চ অফ সল্ট আপনাকে একটু মেনে নিতে হবে যে বিপ্লবের পরে একটু বিশৃঙ্খলা মেনে নিতে হবে। কাজে ১/১১ সরকারের চরিত্র এবং এবারের সরকারের চরিত্র একেবারেই আলাদা। আর আমরা কিন্তু ১/১১ সরকারের মতো কোনো সরকার দেখতে চাই না। বরং আমি মনে করি যে বর্তমান সরকার যেভাবে আছে সেভাবে তারা তাদের ভুলভ্রান্তি থেকে মুক্ত হোক। যেমন আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বললেন, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা তো কোনো বাড়াবাড়ি করছে না। ১/১১ পরে তো বাড়াবাড়ি করা হয়েছিল। আপনি তো নিশ্চয়ই চান না যে সেনাবাহিনী বাড়াবাড়ি করুক। তো কাজেই আমি মনে করি এই দুটো আমরা তুলনা না করি। মাহমুদ ভাই ধরেন আমি কিন্তু ১/১১ কোনো কিছুকে সমর্থন করছি না। আমি যেটা বলছি যে মানে আমাদের ধরেন আর্মির মধ্যে যারা মাঠে আছেন, ধরেন তারা মাঠে থাকার পরে ওই সময়ের প্রথম ৮-৯ মাস যদি বলি যে এই চাঁদাবাজি, দখলবাজি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পেয়ার টু এই সময়ে কিন্তু অনেক বেশি অবনতি আমরা দেখছি আর কি। সেই জায়গাটায় ধরেন আসলে সব জায়গায় তো এখনো ওই আগের লোকজনই বসা আর কি, যেটা আরেকটা ব্যাপার আছে। ১/১১ পরে সব রাজনৈতিক দলেরই চাঁদাবাজরা পালিয়ে গেছিল ১/১১ পরে। এবার কি সব রাজনৈতিক দলের লোকজন পালিয়ে গেছে? তা তো যায় নাই। তো আপনার এই পার্থক্যটা তো বুঝতে হবে। সুতরাং একটা গ্রুপের লোকজন চাঁদাবাজরা তো বহাল তবিয়তে আছে। তো সুতরাং আপনি একই রকম পাবেন না, আমরা এটাই আশা করি। তবে আমি আশা করব যে এই সরকার মানে আরেকটু শক্তভাবে রাষ্ট্র চালাবে। আপনার মনে আছে আমি ঢাকায় ফিরেই একটা কথা বলেছিলাম ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে, যে আইদার রুল অর কুইট, হয় আপনি শাসন করুন নাহলে আপনি চলে যান। আসলে একটা সরকারের হয় শাসন করতে হবে, নাহলে চলে যেতে হবে। তো এখন পর্যন্ত প্রফেসর ইউনূস প্রথম দিকের ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে এখন কিন্তু তিনি বেটার চালাচ্ছেন আগের থেকে। হ্যাঁ, আমরা সমালোচনা করলাম সংস্কারগুলি তিনি করতে পারেন নাই, বা সংস্কারের কোনো আমি জানি না কোনো পরিষ্কার রূপরেখা ওনার মাথাতেও আছে কিনা, বা ওনার যারা উপদেষ্টা তাদের মাথার মধ্যে আছে কিনা, যে মানে কি সংস্কার চায় ইউনূস সাহেব, কি সংস্কার চান, কিংবা তার সরকার কি সংস্কার চায়, এটাও তো আমাদের জানতে হবে। ওনারা শুধু রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করছেন যে তারা কি সংস্কার চায়, আপনারা কি সংস্কার চান এটা বলবেন না আমাদেরকে? তো সেটা তো আজ পর্যন্ত তিনি বলেন নাই। আমি যেটা আশা করব যে ধরেন ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তা আমি ইউনূস সাহেবের কথায় আস্থা স্থাপন করতে চাই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার একটা ভালো শাসন উপহার দেবে বাংলাদেশকে, এটা আমি আশা করতে চাই। কিন্তু সেই সরকার আসার আগে দুটো কাজ করতে হবে। বিচার সম্পন্ন করতে হবে। অন্তত যারা গণহত্যার জন্য দায়ী, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করবার জন্য দায়ী, তাদের বিচার সম্পন্ন হতে হবে, এটা এক। আর দুই, অন্তত একটা সংস্কারের ব্যাপারে ঐক্যমত হতে হবে। কোন সংস্কার? যে সংস্কারের ফলে আমরা কনফার্ম করতে পারবো যে আবার হাসিনার মতো আর এক স্বৈরাচার বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠবে না। এই দুটো বিষয়ে যদি ঠিক না করে নির্বাচন দেওয়ার সুযোগ প্রফেসর ইউনূসের নাই। কাজে আমি মনে করি যে এখন পর্যন্ত সরকার সংস্কারের ব্যাপারে এবং বিচারের ব্যাপারে যে স্পিডে কাজ করেছে তাদের স্পিড অনেক গুণ বাড়াতে হবে। এখন এত স্লো কাজ করলে হবে না, বিচারও তাড়াতাড়ি করতে হবে, এবং সংস্কারের ভাই আলাপ আলোচনা যাই করেন না কেন তাড়াতাড়ি করে সংস্কার সম্পন্ন করেন। এবং মাহমুদ ভাই আমার যা শেষ একটা প্রসঙ্গ জাস্ট ১ মিনিটের মধ্যে শেষ করতে চাই, যে আপনারা বলছেন যে সেনাবাহিনীকে রাজনীতি মুক্তকরণ, বা ধরেন আমাদের গত ১৫ বছর স্পেশালি আমরা যদি বলি বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, যেভাবে আত্মীয়করণ বা দলীয়করণের মাধ্যমে প্রমোশন হয়েছে। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী ভারতকে নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু ভারতের সেনাবাহিনীর কিন্তু কে চিফ হবে এটা সে ৫ বছর আগেই জানে, যে মানে সে যদি এইভাবে চলে বা এই কোর্স গুলো কমপ্লিট করে হি উইল বি দ্য চিফ, বা তার এই জায়গাটায় যাইতে কোনো বাধা নাই। কিন্তু যেটা আমাদের এখানে সব পলিটিসাইজড হয়ে গেছে। তো সংস্কারের মধ্যে আপনি কি মনে করেন না যে আমাদের বিচার, প্রশাসন, সেনাবাহিনী
এই সবগুলো জায়গায় যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতি এবং মানে পজিশনের ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা, যেটি আপনি বলছিলেন নিরাপত্তা উপদেষ্টা বা এরকম একটা। আমার তো সুনির্দিষ্ট প্রস্তাব আছে। জি, আপনি পুরোটা যদি পড়ে থাকেন, আমার খুব বেশ বড় থিসিস তো, প্রায় 20 পাতার বই। জি, সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি যে কেবলমাত্র মেধার ভিত্তিতে প্রমোশন হতে হবে। এখানে পছন্দের প্রমোশনের কোনো সুযোগ থাকতে পারবে না। আমি সেনাবাহিনীর কথা বলছি। আর গত 15 বছরে সেনাবাহিনীতে যে রাজনীতিকরণ হয়েছে, এই 15 বছরের রাজনীতিকরণের জন্য কিন্তু আমি রাজনীতিবিদদের বেশি দায়ী করি। কারণ কারা করেছে এটা? শেখ হাসিনা করেছে। পলিটিসাইজেশন শেখ হাসিনা কেন করেছে? যাতে সে ক্ষমতায় টিকে থাকতে পারে। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সে কি করেছে? অযোগ্য লোকদের উপরে নিয়ে এসছে এবং দলীয় লোকদের উপরে নিয়ে এসছে। এবং সে কার সাথে মিলে কাজ করেছে? ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে কাজ করেছে, তাই না? আপনার তো মনে আছে, আপনার এখানেই টক শোতে একজন জেনারেল পরিষ্কারভাবে বলে গেছিল যে ভারতীয় নির্দেশ ছাড়া বাংলাদেশে সেনাপ্রধান নিয়োগ প্রাপ্ত হয় না। বাংলাদেশে সেনাপ্রধান কে হবে এটা দিল্লি ঠিক করে দেয়। আপনার টক শোতে বলে গেছে। একটা লিখিত চুক্তি করতে হয় ওদের সাথে। চুক্তি এটা আপনার টক শোতে বলে গেছে। তাহলে এই যে পরিস্থিতি, এটা তো সেনাবাহিনী করে নাই, এটা করেছে ভারত এবং হাসিনা মিলে। তার মানে এই যে পলিটিসাইজেশনের কথা আমরা যেটা বলছি, এটা কিন্তু করেছে রাজনীতিবিদরা, এটা করেছে হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজে ফ্যাসিস্ট হয়ে উঠবার জন্য। সেখানে সেনাবাহিনীর ব্যর্থতা কোনখানে? সেনাবাহিনী এটাকে মেনে নিয়েছে। এটা হচ্ছে সেনাবাহিনীর ব্যর্থতা। সেনাবাহিনী কেন মেনে নিয়েছে এটারও ব্যাখ্যা আমি দিয়েছি আমার বক্তব্যে। মেনে নিয়েছে কারণ বিডিআর হত্যাকাণ্ড। আমার ব্যক্তিগত ধারণা, বিডিআর হত্যাকাণ্ড ওভাবে যদি না হতো এবং সেই দিন যদি সেনাবাহিনী এই বিডিআর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাদের ব্রাদার এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য তারা অ্যাকশনে যেত এবং শেখ হাসিনাকে ইগনোর করত, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস অন্যভাবে লেখা হতো। এবং যেহেতু ওই বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করতে পেরেছিল ষড়যন্ত্রকারীরা, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদের পরিবারকে ধ্বংস করেছিল, বিডিআরকে ধ্বংস করেছিল। এবং এর মাধ্যমে কি হয়েছে দেখেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এটা হলো আমার ব্যক্তিগত অ্যানালিসিস। এবং মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফলে কি হয়েছিল দেখেন, যারা এরপরে প্রতিবাদ জানিয়েছিল এই বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে, তাদের কি হয়েছে? তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই না, তাদেরকে ভয় দেখানো হয়েছিল, এই ইন্ডিয়ান আর্মি কিন্তু অ্যাটাক করবে তোমরা যদি হাসিনাকে সাপোর্ট না করো। তাহলে আপনি একেবারে প্ল্যান্ড ওয়েতে, পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মরাল ভেঙে দিয়েছিলেন। তো এটার জন্য শুধু সেনাবাহিনীকে তো আমি দায়ী করতে পারি না। সেনাবাহিনীকে দায়ী করব অতটুকুই যে তারা সাহস করে এটার প্রতিবাদ করে নাই। তারা যদি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন এটার প্রতিবাদ করত, তাহলে শেখ হাসিনা এইভাবে 15 বছর তার ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালাতে পারত না। তো কাজেই আমি ওখানেই এই প্রস্তাবটাই করেছি এবং এই কারণেই আমি বলেছি, যদি আপনার সেনাবাহিনীর রাজনীতিকরণ ঠেকাতে হয় তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সরকার ব্যবস্থার পরিবর্তন মানে আমি বলেছি প্রেসিডেন্সিয়াল ফর্মে আসতে হবে। এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে এসে প্রেসিডেন্ট যখন সরাসরি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং কোন প্রেসিডেন্ট? যিনি জনগণের ভোটে নির্বাচিত হবেন, সেরকম একটি প্রেসিডেন্ট যখন সেনাবাহিনীর গার্ডিয়ানের ভূমিকা পালন করতে পারবেন, আমার মনে হয় তখন আমরা একটা সাহসী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তৈরি করতে সক্ষম হব। কাজে আপনি রাষ্ট্রের যদি সংস্কার না করেন, মানে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার যদি না করেন, তাহলে আমার আর্গুমেন্ট হচ্ছে যে আপনি সেনাবাহিনীর সংস্কার করতে পারবেন না। আপনি শুধু সেনাবাহিনীর সংস্কার আলাদাভাবে করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে পারবেন। এটাই হচ্ছে আমার মূল কথা। ওটাই। এখন ধরেন আমরা আসলে জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে যেই সুযোগটা পেয়েছি, এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আর ডক্টর ইউনূস যদি কচ্ছপ গতিতে মানে ওনার এই কি বলবো অকর্মণ্য এক গ্রুপ উপদেষ্টাদেরকে নিয়ে যদি এগোতে থাকেন, আসলে এই বিপ্লবের ধারাও ব্যাহত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আসলে পৌঁছাতে পারবো না। ডক্টর মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান আলোচনা শুনলাম আপনার কাছ থেকে।
সংশ্লিষ্ট জায়গায় যদি একটু বোঝে বিষয়গুলো ভালো, আর না বুঝলে আসলে তো কিছু করার নাই। পরিস্থিতি যেদিকে যাচ্ছে 8-9 মাসে যে এত শ্লথ গতিতে যাচ্ছে, এটা কোনোভাবেই কাম্য না। কারণ মানুষও আস্তে আস্তে অধৈর্য হয়ে যাবে। শুধু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা বা বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিষয়টা হয়তো মানুষকে খুশি রাখছে, কিন্তু ওভারঅল জায়গাটায় যদি সংস্কার না হয়, তাহলে মূল লক্ষ্যই আমাদের ব্যাহত হবে। সেটি আমরা চাই না। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনি যদি একটু নিয়মিত আসেন, একটু নিয়মিত বিরতিতে, আমার গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে আপনার সাথে। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তবে একটা শেষ কথা বলতে চাই আমি। জি, জুলাই বিপ্লবের উদ্দেশ্য কিন্তু এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিংবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল না। জি, জুলাই বিপ্লবের প্রকৃত উদ্দেশ্য ছিল রাষ্ট্রে এমন একটা সংস্কার করা, যে সংস্কারের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদ আর কোনোদিন যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এবং ভারতীয় হেজেমনি যেন আবার বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে। এটাই ছিল পলিটিক্যাল ফিলোসফি অফ জুলাই রেভলিউশন। আমরা যেন এটা ভুলে না যাই। কাজেই প্রধান দুটো কাজ আপনি যদি না করেন, আমি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছি, প্রধান দুটো কাজ আপনি যদি না করে আপনি ক্ষমতা থেকে বিদায় নেন, তাহলে আমি বলবো আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। কাজেই এই সংস্কার এবং শেখ হাসিনার বিচার, এটা শেষ করে ডক্টর ইউনূসকে যেতে হবে, এবং তাহলে আমরা বলবো যে জুলাই বিপ্লবের শহীদের রক্ত বৃথা যায় নাই। জি, মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অনেকগুলো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম। আমাদের মূল লক্ষ্য দেশ। কোনো দল, ব্যক্তি, কারোর প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা কোনো কাজ করছি না, আমরা কিছু বলছি না। আমরা যা বলছি আমাদের দেশের মঙ্গলের জন্য। যে 1400 ছাত্র জীবন দিয়েছে, যে প্রায় 400-500 অন্ধ হয়ে গেছে, 400-500 পঙ্গু হয়ে গেছে, তাদের যেই পরিকল্পনায় দেশকে ঘিরে আমরা যদি একটি সংস্কার বা ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করতে না পারি, তাহলে সকল লক্ষ্যই ব্যাহত হবে, যে ডক্টর মাহমুদুর রহমান বলছিলেন। এবং আমার মনে হয় যে এই গুরু দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের আরো দ্রুত গতিতে কাজ করা উচিত। যেসব উপদেষ্টা কাজ করতে পারছেন না, যাদেরকে নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে, তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত, এবং বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করার জন্য, দ্বিতীয় স্বাধীনতাকে অর্থবহ করার জন্য কার্যকর ভাবে এগিয়ে যাওয়া উচিত। না হলে আমাদের সামনে আরো কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করছে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।